HR অলওয়েজ অ্যালাইন উইথ দ্য বিজনেস। HR যেটা করে এটা ব্রিজিং করে এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। এই ব্রিজিং করতে গিয়ে কখনো ব্যালেন্স থাকে, কখনো ব্যালেন্স হয় না। অনেকেই চিন্তা করে আমি এবার প্রমোশন পাই নাই, HR দেয় নাই। অনেকে মনে করে যে এবার আমি ইনক্রিমেন্ট পাই নাই, HR দেয় নাই। বাট এখানে একটা বাজেটের ব্যাপার আছে, ম্যানেজমেন্ট ম্যান্ডেটের ব্যাপার আছে। আমার বেল কার্ভে এসে যে আমি প্রমোশন দিতে পারবো 6 জনকে, আমার ক্যান্ডিডেট হচ্ছে 16 জন। আই ক্যান নট অ্যাফোর্ড অল অফ দেম। HR ফার্স্ট কাজ হচ্ছে ডেভেলপমেন্ট, পিপল ডেভেলপমেন্ট। পিপল ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার, আমার রিসোর্সের সাথে সবসময় অ্যালাইন থাকতে হবে, অ্যান্ড তার হেলদি এনভায়রনমেন্টের জন্য আমার যা দরকার তা করে দিতে হবে। দর্শক, লিড HR টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই এপিসোডটি সাজিয়ে থাকি সাধারণত HR প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেইনার এবং ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন আবু সালেহ মোহাম্মদ শামীম, যিনি কর্মরত আছেন হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, CHRO অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নেই এবং জেনে নেই তার পেশাগত জীবনের নানান অজানা দিক। শামীম ভাই, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আসসালামু আলাইকুম মিস্টার মুরাদ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আচ্ছা, আওয়ার প্লেজার অ্যাজ ওয়েল টু হ্যাভ ইউ হিয়ার। শামীম ভাই, আপনি NBFI বলি আমরা, নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউট, যে ন্যাশনাল ফিন্যান্স লিমিটেডে আপনি আছেন অ্যাজ এ হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে। কনভেনশনাল HR প্র্যাকটিস থেকে এই NBFI-গুলোর প্র্যাকটিসের ডিফারেন্সটা কোন কোন জায়গায়? যেমন যেহেতু ম্যানুফ্যাকচারিং বা অন্যান্য কনভেনশনাল ইনস্টিটিউট না, এটা একটা ব্যাংকিং বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এখানে HR-এর অ্যাক্টিভিটিসের ভিতরে বেসিক পার্থক্য কী জায়গায়, কোন জায়গাগুলো স্পেশালি আলাদাভাবে ফোকাস করতে হয়? ইনফ্যাক্ট হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, HR প্রায়োরিটাইজ করে regulatory compliance, risk management, and customer centric. Okay. At the same time, production unit গুলিতে HR prioritize করে যেটা করে, ওরা করে labor management, safety, security, and production. True. এই দুইটা বেসিক ডিফারেন্স। এছাড়া অলমোস্ট all HR practice are same. এটা কাইন্ড অফ এ লিকুইড, যে পাত্রে আপনি রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। জি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, HR অলওয়েজ অ্যালাইন উইথ দ্য বিজনেস। ট্রু। এটা যেই বিজনেসে যায়, HR উইল বি অ্যালাইন উইথ দ্য বিজনেস। অ্যাবসলিউটলি। এই যে NBFI, বর্তমানে আমরা জানি যে ব্যাংকিং সেক্টর এক ধরনের একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সিমিলার যেহেতু নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ন্যাশনাল ফিন্যান্স লিমিটেড, এই ধরনের ইনস্টিটিউটে কী ধরনের চ্যালেঞ্জ যাচ্ছে বর্তমানে, এবং অ্যাজ এ হেড অফ হিউম্যান রিসোর্স হিসেবে আপনি কীভাবে কন্ট্রিবিউট করছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলায়? নাওয়াডেজ রিসেন্ট বাংলাদেশে যে টার্মোয়েল, সেটা তো আমরা সবাই জানি। ইনফ্যাক্ট আমাদের এখন বেসিক যেই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে NPL, নন পারফর্মিং লোন। দিস ইজ ভেরি হাই। এটা শুধু FI এর জন্য না, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য না, এটা ব্যাংকের জন্য। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে যে লিকুইড ক্রাইসিস, মানে ডিপোজিট ক্রাইসিস। মানুষ এখন টাকা সেভাবে, মানে ইনফ্যাক্ট হচ্ছে যে ট্রাস্টের জায়গাটা একটু কমে গেছে। মানুষ সবাই এখন ব্যাংকে টাকা রাখার চাইতে নিজে পকেটে টাকা রাখতেই বেশি হয়তো পছন্দ করে, বিকজ 2-3টা ব্যাংক বা অর্গানাইজেশন এখন টাকা দিতে পারছে না বলে এটা। বাট এই সিচুয়েশন থেকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং হবে। ব্যাংক এবং FI হচ্ছে ট্রাস্টের জায়গা। ডেফিনেটলি এটাই ট্রাস্টের জায়গা ছিল, 100 বছর আগেও ছিল, পরেও থাকবে। শুধু এই সাইডগুলো, এই যে চ্যালেঞ্জের জায়গা। আরেকটা চ্যালেঞ্জ আছে, যেটা হচ্ছে যে গুড গভর্নেন্স। ওকে, এটা কোথাও গুড গভর্নেন্স অ্যাবসেন্ট। আচ্ছা, এই চ্যালেঞ্জ মোকাবেলায় অ্যাজ এ হেড অফ হিউম্যান রিসোর্স হিসেবে আপনার কোন কোন জায়গাগুলো স্পেশালি ফোকাস করতে হচ্ছে? আমার স্পেশালি ফোকাস করতে হচ্ছে ডিপোজিট, রিকভারি, অ্যান্ড আরেকটা যেটা করছি আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন স্টার্ট করেছি। কিছু এমপ্লয়ি ম্যান্ডেটরি ডিপোজিট স্কিম, আদার কিছু ক্যাম্পেইন করছি, যেগুলি হচ্ছে যে আমরা একটু বেশি হিউজ পরিমাণে আমরা ডিপোজিট হান্ট করতে পারি।
গট ইট। অন্য সেক্টর থেকে কেউ যদি নন ফিনান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউটে বা ব্যাংকিং সেক্টরে কেরিয়ার মাইগ্রেট করতে চায়, ফর এক্সাম্পল একজন এইচআর প্রফেশনাল, সে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছে বা একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, অন্য সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, উনি যদি এই নন ফিনান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউটে আসতে চায়, তাহলে তার কী ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? অন্য ইন্ডাস্ট্রি থেকে আসতে গেলে প্রথম যেটা দরকার, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, সিন্স এগুলির সাথে মানে ইকোনমি, কারেন্সি অনেক কিছু রিলেটেড আছে, তা জানতে হবে। বেসিক টার্মিনোলজি গুলো, রাইট। অ্যান্ড ফিনান্স জানতে হবে, ফিনান্সের মধ্যে যেটা ব্যালেন্স শিট আছে এবং আরো যেগুলি বেসিক রিকোয়ারমেন্ট অফ দ্য ফিনান্স, ওকে, সেগুলি জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় রিস্ক ম্যানেজমেন্ট, ব্যাংকিং ইন্ডাস্ট্রি তো মানে ইনফ্যাক্ট এভরি এসপেক্টের রিস্ক, আমার হায়ারিং এর রিস্ক, ডাটা ম্যানেজমেন্ট রিস্ক, ইনফরমেশনে আমার রিস্ক। এই ইনফরমেশনগুলি কিন্তু অ্যামুনিশন, আগেও একবার বলেছি আপনাকে যে এই জিনিসগুলি হচ্ছে ম্যান্ডেটরি, এই জিনিসগুলি খুব স্মুথলি সেন্সিটিভলি ডিল করতে হয়। অতএব এই জায়গাগুলি হয়েই তারপরে এই সেক্টরে আসা উচিত। আর তারপর তো আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার এডুকেশনটা এডুকেট হতে হবে। সে মানে একদম আপনি জেনারেল এডুকেশন থেকে এসছেন, আপনার জন্য টাফ হবে, সেই জন্য আপনার ফিনান্স, ব্যাংকিং অথবা MBA থাকলে আপনি কোপ করতে পারবেন। ওকে, গট ইট। আমার মনে হয় যারা এই সাইডে কেরিয়ার বিল্ড আপ করতে চায় বা কিছুটা ইন্টারেস্ট আছে, তারা আপনার উত্তরে তাদের দিক নির্দেশনাটা পেয়ে গেছে। শামীম ভাই, আপনি অল টুগেদার আমরা জানি যে আপনি প্রায় 24 বছরের কেরিয়ার, আমরা একটু ইনফরমালি কথা প্রসঙ্গে জানতে পেরেছি। এই যে দীর্ঘ কেরিয়ারটা, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কেরিয়ারটা সাম আপ করেন, কবে স্টার্ট করলেন, প্রথম আসলে কি স্বপ্ন ছিল ছোটবেলায়, আর কিভাবে HR প্রফেশনাল হয়ে উঠলেন? In fact, I have started my career with James Finlay Bangladesh Limited. জেমস ফিনলে? আমি 99-এ জেমস ফিনলেতে জয়েন করি অ্যাজ ম্যানেজমেন্ট ট্রেনি। তো ওখানে ইনফ্যাক্ট হচ্ছে যে ইট ইজ এ টি ইন্ডাস্ট্রি, আমি ওখানে ছিলাম লং 10 years. আচ্ছা, প্রবাবলি ইন চিটাগং? প্রবাবলি ইন শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল, আচ্ছা, টি গার্ডেন জব। তো আই এনজয়েড দ্যাট জব, আই হ্যাভ লার্ন মেনি থিংস ওভার 10 years. Then I shift to Bragg Bank. ওকে। তো ব্র্যাক ব্যাংকে আমি এসে আবার কাজ শুরু করি অ্যাজ হেড অফ রিক্রুটমেন্ট। ওখানে ছিলাম লং 8 years. Then move to another multinational company. এটা হচ্ছে প্রাগমা সিস্টেমস। হ্যাঁ, প্রাগমা সিস্টেমস। এটা হচ্ছে US বেস কোম্পানি। আচ্ছা। দেন আমি আরেকটা অর্গানাইজেশনে জয়েন করি, সেটা হচ্ছে এটা UK বেস মাল্টিনেশনাল কোম্পানি, অ্যান্ড দিস ইজ অলসো NBFI, United Finance. ইউনাইটেড ফাইন্যান্স এটা মাল্টিন্যাশনাল? দিস ইজ ডানকান গ্রুপস। আচ্ছা, এটা আমাদের জানা ছিল না। উই থট যে এটা ইউনাইটেড গ্রুপেরই একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। নাওয়াডেজ এখন যেটা হচ্ছে যে ইউনাইটেড ফাইন্যান্স বিক্রি হয়ে গেছে, ইট ইজ সোল্ড আউট টু ইউনাইটেড গ্রুপ। আচ্ছা, ওকে। এটা লাস্ট ইয়ারের নভেম্বর ডিসেম্বরের দিকে হয়েছে। এটা আপনার ইমিডিয়েট আগের প্রতিষ্ঠান? এরপরে আপনি ন্যাশনাল ফাইন্যান্সে আসেন। অল টুগেদার 5টা থেকে 6টা কোম্পানিতে আপনি 24 বছর কাজ করেছেন। জি শামীম ভাই, এই যে দীর্ঘ 24 বছরের কি বলবো এটাকে, মানে অনেক সুন্দর একটা কেরিয়ার, এই কেরিয়ারের মাঝখানে কখনো কি কোনো ছন্দপতন বা চ্যালেঞ্জ ফেস করেছেন? কারণ প্রত্যেক মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে। আমাদের দর্শকদের মাঝে একটা বিরাট গ্রুপ অফ অডিয়েন্স হলো ইয়াং প্রফেশনাল, তারা জানতে চায় যে আসলে সিনিয়র যারা আছেন তাদের কেরিয়ারেও কোনো ধরনের ছন্দপতন আছে কিনা। আপনার কি এরকম কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন? যদি ফেস করে থাকেন, সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন। ডেফিনেটলি। আমি তো কমন সবার মতোই, তো আমারও লাইফে বেশ কার্ভ আছে, কার্ভগুলি অনেক রকম কার্ভ। তো আমি একটা কার্ভের কথাই আমি আপনার সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে যে যখন ওয়াইল আই এম লিভিং ফ্রম জেমস ফিনলে টু ব্র্যাক ব্যাংক, আমি 10 বছর ক্যারিয়ার, লং ক্যারিয়ার, এবং আমি ওখানে ম্যানেজমেন্ট ট্রেনি ছিলাম। আমার ওখানে ইনফ্যাক্ট একটা পজিশন হয়েছে, একটা ভালো ইমেজ আছে, ফিউচার ভালো। তখন যখন আমি সুইচ করতে যাচ্ছিলাম, তখন আমি অনেক চ্যালেঞ্জ পেয়েছি। আই গট চ্যালেঞ্জ ফ্রম মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস, মাই সারাউন্ডিং। এবং যখন আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসি, তখন ইনিশিয়ালি আমি ব্র্যাক ব্যাংকে যখন জয়েন করি, ফার্স্ট 3-4 months, অলমোস্ট 6 months আমি বেশ চ্যালেঞ্জ পেয়েছি যে আমি অন্য ইন্ডাস্ট্রি থেকে এসেছি, আমি এখানে কি করব, আমি কি এখানে কোপ করতে পারবো কি পারবো না, বা কন্ট্রিবিউট করতে পারবো কিনা, এটা তাদের ফিলিংস ছিল। বাট আই ওয়াজ কমিটেড,
এবং কনফিডেন্ট I was very committed. Since যেটা হচ্ছে যে আমি 6 মাস আমি ভালো করেছি এবং মানে by this 1 year I got promotion and by this 2 year I got accelerated promotion. ওকে, এবং আমি দেখা গিয়েছে যে আমি যে ডিভিশনে ছিলাম আমি one of the best employee হয়েছি। দ্যাটস গ্রেট টু হিয়ার। তাহলে তো ইন্সপাইরেশনাল অ্যাজ ওয়েল। শামীম ভাই, আপনি ইউনিভার্সিটিতেও টিচিং করেন পার্ট টাইম বেশ কয়েক বছর থেকে। ইউনিভার্সিটির মানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে আমরা কথাটা শুনে থাকি। আপনি আপনার এক্সপিরিয়েন্সে আপনি যদি বলি আপনি সেমি একাডেমিশিয়ান, আপনি কর্পোরেটে আছেন বাট ইউনিভার্সিটিতেও টিচিং করছেন, তো ইউনিভার্সিটি এবং একাডেমিয়া আর মানে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের গুরুত্বটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। ডেফিনেটলি ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি কোলাবোরেশন ইজ এ মাস্ট যে কোনো নেশনের জন্য। I worked for Southeast University for long 11 years. আমি গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আমি HR ম্যানেজমেন্ট পড়াই। ইনফ্যাক্ট হচ্ছে আমি এক্সিকিউটিভ MBA ক্লাস নিয়েছি। তো I am a professional, HR professional, and apart from my professional career, I am a guest faculty. তো ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি কোলাবোরেশন হলে যেটা হয়, I can give them 80, 90, 100% বিকজ আমি জানি থিওরি, আমি জানি প্র্যাকটিক্যাল। আর এর থেকে বড় জিনিস হচ্ছে যে এখন টিচিং ইজ নট টিচিং, ইট ইজ এ নলেজ শেয়ারিং ইভেন্ট। আপনি যত বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন, স্টুডেন্ট তত বেশি গ্র্যাব করতে পারবে। স্টুডেন্ট সেটাই চাই। এখন কিন্তু লেকচার বা টিচিং একটা নাই আর, ইট ইজ অল অ্যাবাউট নলেজ শেয়ারিং প্রোগ্রাম। তো এটা অনেক বেশি বেনিফিশিয়ারি হয় আমাদের ইয়াংস্টাররা, ইয়াং লিডাররা। এই যে ইয়াংদের মাঝে কেরিয়ার নিয়ে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে কিভাবে কেরিয়ার চুজ করতে হবে, এই হাউ টু চুজ দ্য রাইট কেরিয়ার, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। বাংলাদেশের প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে ইট ইজ ভেরি টাফ টু চুজ দ্য রাইট ক্যারিয়ার। কারণ হচ্ছে যে প্রথম প্রেশার আসে ফ্যামিলি থেকে। বাবা, ছেলে বড় হয়েছে একে ডাক্তার বানানো হবে, মেয়ে বড় হয়েছে একে লয়ার বানাতে হবে। ইনফ্যাক্ট আমরা কিন্তু কখনো জাজ করি না আমার ছেলের এক্সপার্টাইজ কোথায়, সে হোয়াট হি অর শি ওয়ান্ট টু ডু, আর আরেকটা জিনিস হচ্ছে হোয়াট হি অর শি ইজ রিকোয়ার্ড, সে কি হতে চায় এবং তার কি দরকার। এই দুইটা কখনোই আমরা চিন্তা করি না। আমরা আমি যেটা হতে পারি নাই বা আমার নিজের ডিজায়ারটা আমরা বেবিদেরকে বা আমরা চিলড্রেন্সদেরকে চাপিয়ে দিই, এটা হচ্ছে একটা সমস্যা। বাট আমরা যদি সেভাবে জাজ করি, আমার ছেলে বা আমার মেয়ে তার এই সাবজেক্টটায় ভালো, এই সাবজেক্টে ইন্টারেস্ট বেশি, ম্যাথস ভালো পারে, ম্যাথসে ইন্টারেস্ট বেশি, এখন সে এইদিকে যেতে যাচ্ছে, তো আমরা কিন্তু আমরা তাকে ওই সাবজেক্টে এক্সপ্লোর করতে পারি। সে যদি ডক্টর হতে না চায়, আমি কেন তাকে ডক্টর হতে দিব? ইনফ্যাক্ট আমি অনেক দেখেছি যে মা চেয়েছে ছেলে ফাইটার পাইলট হবে, ফাইটার পাইলট হয়েছে, তারপর কিছুদিন পর সে চলে আসছে, তার আর ভালো লাগে না, কারণ এটা তার ইচ্ছা ছিল না। বিকজ মানে রিজন বিং তার ভিতরে কখনোই সে পাইলট হতে চায় নাই, এবং এই ক্যারিয়ারটা 2 বছর 3 বছর পর আর তার ভালো লাগছে না। বুঝতে পেরেছি। এটা সূত্র ধরে আমি আরেকটা সাবস্টিটিউট কোশ্চেন করতে চাই। আগামী 10 বা 15 বছরে কি ধরনের স্কিল এবং নলেজগুলো প্রয়োজন হবে ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে? নেক্সট যদি 5 to 10 ইয়ার্স আমরা চিন্তা করি, প্রথম যেটা দরকার আমাদের, এটা হচ্ছে আমরা সবসময় টেকনোলজির সাথে যেতে হবে। মানে টেকনোলজি, কাট অফ টেকনোলজি আমরা যেভাবে যাচ্ছি সেভাবে যেতে হবে। আমরা জানি এখন AI খুব পপুলার, আমরা AI কে ফলো করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা দরকার, আগে ছিল IQ, মানে আমরা IQ কে ডেভেলপ করব, বাট এখন হচ্ছে AC, সোশ্যালি ইন্টেলেকচুয়াল, SI। তো আমি সোশ্যাল ইন্টেলেকচুয়ালটা কি? আমার কানেকশন থাকবে অনেক, ওই কানেকশন থেকে আমি সব ইনফরমেশন পাবো। অ্যান্ড ইনফরমেশন ইজ এ এমুনিশন। আমি যত বেশি ইনফরমেশন পাবো আমি তত বেশি এনরিচ হব, তত বেশি কিন্তু আমার জ্ঞান বাড়ছে। ইনফ্যাক্ট পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য ইনফরমেশন, নট দ্য স্টিক। সো সেই জন্য আমাদের দরকার আমাদের অনেক বেশি কানেক্টেড থাকা সোশ্যালি।
অ্যাট দ্য সেম টাইম আমি আমাকে সব সময় ওপেন রাখতে হবে, মোবাইল রাখতে হবে, কনফাইন্ড হওয়া যাবে না, আউট অফ বক্স চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। অ্যান্ড জেনারেল এডুকেশন যতটুকু দরকার ওটা এভারেজ এডুকেশন থাকতেই হবে। এর সঙ্গে কি এভিড লার্নার হওয়া জরুরি না, মানে কন্টিনিউয়াস লার্নিং এর সঙ্গে থাকা? কন্টিনিউয়াস লার্নিং থাকতেই হবে। প্রতিটা স্টেজে, প্রতিটা ইনফ্যাক্ট হচ্ছে যে প্রতিটা পট পরিবর্তনে, ইনফ্যাক্ট হচ্ছে আমি যদি বলি প্রতিটা সেঞ্চুরিতে যেভাবে চেঞ্জ হয় এনভায়রনমেন্ট, এডুকেশন, ঠিক আমাকে সেভাবে চেঞ্জ হয়ে যেতে হবে, অ্যাডপ্ট করতে হবে। অ্যাডাপ্টেবিলিটি ইজ মাস্ট ওকে। উইথ দ্য এনভায়রনমেন্ট, উইথ দ্য টুলস মানে টেকনিক, অ্যান্ড আমি ইনফরমেশন টেকনোলজিকে বলছি। বুঝতে পেরেছি। আপনি মেইনলি গুরুত্ব এগিয়ে রাখছেন হলো টেক সেভি হতে হবে, অর্থাৎ টেকনোলজি। ডেফিনেটলি একটু টেকি হতে হবে। টেকি মানে আপনাকে কম্পিউটার সায়েন্সে মাস্টার হইতে হবে তা না। টেকি মানে আপনি কি সমসাময়িক টেকনোলজি, জেনারেল নলেজ অন টেকনোলজি, হাউ টু অ্যাপ্লাই দ্য বেসিক, হাউ টু অ্যাপ্লাই দ্য বেসিক কন্টেন্ট, কিভাবে অ্যাপ্লাই করবো সেটা। ওকে, বুঝতে পেরেছি। এইচআর সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে অনেকের মাঝে, যে এইচআর আসলে এমপ্লয়ারের হয়ে কাজ করে। আবার এমপ্লয়ারের পক্ষ থেকে একটা পারসেপশন আছে যে এইচআর বিইং অ্যান এমপ্লয়ীদের পক্ষে কাজ করে। এই যে দুই পক্ষকে ম্যানেজ করা, এটা এইচআরের জন্য ট্রুলি একটু টাফ। এখন এই যে বিরূপ প্রতিক্রিয়া এমপ্লয়ীদের মধ্যে, বিশেষ করে কলিগদের মাঝে, তো এটার ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? কিভাবে মানে করা যায়? এইচআর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। এইচআর যেটা করে, এটা ব্রিজিং করে এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। এই ব্রিজিং করতে গিয়ে কখনো ব্যালেন্স থাকে, কখনো ব্যালেন্স হয় না। এবং ইনফ্যাক্ট হচ্ছে যে এইচআর এটার জন্য রেসপন্সিবল না। ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমার ম্যানেজমেন্ট ম্যান্ডেট ছাড়া আমি কিছু করতে পারি না। অনেকেই চিন্তা করে আমি এবার প্রমোশন পাই নাই, এইচআর দেয় নাই। অনেকে মনে করে যে এবার আমি ইনক্রিমেন্ট পাই নাই, এইচআর দেয় নাই। বাট এখানে একটা বাজেটের ব্যাপার আছে, ম্যানেজমেন্ট ম্যান্ডেটের ব্যাপার আছে, বিজনেস ট্রেন্ডের ব্যাপার আছে, প্রফিটের ব্যাপার আছে, সব কিছু মিলে। এখন আমার বেল কার্ভে এসে যে আমি প্রমোশন দিতে পারবো 6 জনকে, আমার ক্যান্ডিডেট হচ্ছে 16 জন। I cannot afford all of them. At the same time, HR and people relation একটু মানে এমপ্লয়ি রিলেশন একটু ডিফারেন্ট হওয়া উচিত এখন। নাও বিকজ এখন হচ্ছে যে মডার্ন এইচআর। আগের এইচআর ছিল পুলিশ এইচআর, এখন সেটা না। এখন হচ্ছে পিপল অ্যান্ড কালচার এইচআর। এখন এমপ্লয়ীদের সাথে এমপ্লয়ি সেন্ট্রিক এইচআর হচ্ছে এমপ্লয়ির সাথে মিশে গিয়ে তার ভালো জিনিস জানতে হবে, খারাপ জিনিস জানতে হবে, ইনসাইড এবং আউট সবই জানতে হবে। তার স্ট্রেংথ জানতে হবে, তার উইকনেস জানতে হবে, তার ইন্টারেস্ট জানতে হবে। এভরিথিং আমি তার কাছ থেকে বের করে নিব অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ এমপ্লয়ি। আমি যদি তার সাথে মানে ইনফ্যাক্ট হচ্ছে যে আমি যদি তার সাথে ঠিক মতো মানে মিক্স আপ করতে না পারি, তাহলে কিন্তু আমি ইনফরমেশন পাবো না। আমি আগের জায়গায় গেলাম, ইনফরমেশন ইজ এ অ্যামুনিশন। আমি যদি আপনার সাথে বসতে না পারি, খেলতে না পারি, একসাথে খেয়ে গল্প করতে না পারি, তাহলে কিন্তু আপনি আপনার জিনিসগুলি বের করে আমাকে দিবেন না। আমার সাথে যত ডিস্টেন্স থাকবে, আপনি ইউ আর আন্ডার ডার্ক, আমি আপনাকে ডার্ক থেকে লাইটে আনতে হবে। লাইটে আনলে আমি আই ক্যান অ্যাসেস ইউ, আই ক্যান গাইড ইউ, I can check you and I can probably develop you. HR ফার্স্ট কাজ হচ্ছে ডেভেলপমেন্ট, পিপল ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার, আমার রিসোর্সের সাথে সবসময় অ্যালাইন থাকতে হবে। অ্যান্ড তার হেলদি এনভায়রনমেন্টের জন্য আমার যা দরকার তা করে দিতে হবে। এই কাজগুলো করলে তাহলে এইচআর এর সাথে গুরুত্বটা কমবে বলে আপনার বিশ্বাস? শামীম ভাই, প্রত্যেক মানুষের একটা ফিউচার প্ল্যান থাকে, যে আগামী 5 থেকে 10 বছর পরে আমরা শামীম ভাইকে কোথায় দেখবো? ইনফ্যাক্ট আমি যেটা চাই, মানে ডে 1 থেকে আমি চেষ্টা করেছি, আই ওয়ান্ট টু বি এ এইচআর প্রফেশনাল। মানে আমি একজন গুড এইচআর প্রফেশনাল হতে চাই, এবং আমি চাই আমার সারাউন্ডিংকে আমি সবসময় সাপোর্ট যাতে দিতে পারি। এটা হতে পারে আমার অফিস কলিগ, আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভ, আমার স্টুডেন্ট, অল। আমি সব সময় আমি মানে লাস্ট ডে পর্যন্ত আমি আমার সারাউন্ডিংসকে সাপোর্ট দিয়ে যেতে চাই। আমি যতদিন সাপোর্ট দিতে পারবো ততদিন হচ্ছে আমি সাকসেসফুল। আমি যখন সাপোর্ট দিতে পারবো না, ইনফ্যাক্ট সাপোর্ট হচ্ছে ডিফারেন্ট টাইপ সাপোর্ট আছে, নলেজ শেয়ারিং, অন্যান্য যে কোনো সাপোর্ট হতে পারে। যতক্ষণ আমি সাপোর্ট করতে পারবো ততক্ষণ আমি একজন সাকসেসফুল ম্যান। তো আমি সেটাই করতে চাই।
অর্থাৎ আপনি বর্তমানে যেটা আছেন এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে চান, ধরে রাখতে চাই। যতটুকু এনরিচ করা যায়। যতটুকু এনরিচ করা যায়। আমাদের এই লিড এইচআর টক উইথ মুরাদের বিরাট একটা দর্শক গ্রুপ হলো গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল। তারা সাকসেসফুল পিপুলদের বা যারা কর্পোরেট সেক্টরে আপাতত সফলতার ডেফিনেশন তো ডিফারেন্ট, এক একজন এক একভাবে দেয়, বাট যাদেরকে আপাত দৃষ্টিতে সফল মনে হয় তাদের মুখ থেকেই তাদের কথাগুলো শুনতে চায়। সেই জায়গা থেকে আপনার এই দীর্ঘ 24 বছরের অভিজ্ঞতার আলোকে তরুণদের জন্য কি পরামর্শ দিবেন? মানে যারা গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল, ধরি 0 to 5 ইয়ার্স, এদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ইনফ্যাক্ট হচ্ছে যে ইয়াং প্রফেশনালদের জন্য আমার প্রথম অ্যাডভাইস হচ্ছে যে লার্ন, শিখতে হবে। ইনফ্যাক্ট হচ্ছে যে যেই ইন্ডাস্ট্রিতে থাকবে ওই ইন্ডাস্ট্রির বেসিক নলেজ জানতে হবে এবং তাকে একদম আউট অফ বক্স চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার একটা প্ল্যান করতে হবে আফটার 5 ইয়ার্স সে কোথায় থাকবে, আফটার 10 ইয়ার্স সে কোথায় থাকবে, আফটার 15 ইয়ার্স সে কোথায় থাকবে। এবং বাই দিস টাইম তার স্কিল অ্যাকোয়ার করতে হবে, নেটওয়ার্ক স্ট্রং করতে হবে, তাকে নিজেকে একটা ব্র্যান্ড বানাতে হবে, তার পার্সোনাল ইমেজ থাকতে হবে। ব্র্যান্ড অ্যান্ড পার্সোনাল ইমেজ ইজ ভেরি কম্পালসারি। ইনফ্যাক্ট হচ্ছে যে আমরা সবাই প্রফেশনাল, বাট আমরা সবাই ব্র্যান্ড না, সবার পার্সোনাল ইমেজ নাই। যাদের ইমেজ আছে, যারা পার্সোনাল ব্র্যান্ড, তারাই কিন্তু সাকসেসফুল। অনেক ধন্যবাদ। একটু ডিফারেন্টলি আপনি বলেছেন, বিশেষ করে সেলফ ইমেজ তৈরি করা, তাই না? নিজের একটা পরিচিতি তৈরি, নিজের পরিচিতি, যে আমি কে, আমি কেমন, এটা একটা সারাউন্ডিং এর ভিতরে তৈরি করা। লিড এইচআর টক উইথ মুরাদ লিড একাডেমির একান্তই একটা ভলান্টারি উদ্যোগ। তো এই যে ইনিশিয়েটিভ, সাকসেসফুল পিপুলদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকে ইয়াংদের জন্য তাদের এক্সপিরিয়েন্স শোনানোর ব্যবস্থা করা, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? আমি ইনফ্যাক্ট হচ্ছে লিড একাডেমির এই ইভেন্টটা যেটা মিস্টার মুরাদ কন্ডাক্ট করছে, আমার কাছে এটা দিস ইজ এ ভেরি ইউনিক ইভেন্ট। মানে এটা হোপফুলি শুরু হয়েছিল 2016 থেকে সোফার, লিড একাডেমি, আর এর সাথে ইনক্লুড হয়েছেন আপনি মিস্টার মুরাদ। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ডিফারেন্ট অ্যান্ড ইউনিক, এবং আমি এটার ভবিষ্যৎ সাকসেসফুল হবে এটা সবসময় এটা প্রে করছি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় ইয়াং লিডারদের জন্যে এখান থেকে অনেক ইনফরমেশন আছে, তারা নিতে পারবে। থ্যাংক ইউ শামীম ভাই। দেখতে দেখতে আমরা একেবারে প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অন্য কোনো দিন হয়তো আমরা আবারও একসঙ্গে বসবো এবং কথা বলবো। দর্শক, দেখতে দেখতে আরেকটা এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।